चल नॉन मेटल्स आज के डेट दे। रेडी बॉस, शुरू किया जाए। चल चलिए, সুন্দর চ্যাপ্টার, জানার চ্যাপ্টার, ফুল ডিটেলস আছে, কোনো ইহা মানে একদম হিউজ মাথাফড়ি করে দিমাগ লাগানোর কিছু নেই, বুঝলি। ম্যাক্সিমামটা মনে রাখার জিনিস রিয়াকশনস, কে কি রিয়াকশন করে এগুলো মনে রাখা সিম্পল, কিন্তু জানার জায়গা প্রচুর, অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারবি। আচ্ছা, এটা মোটামুটি এই চ্যাপ্টারটা আমার কাছে দুটো লেকচারে ডিভাইড হবে। তো আজকে হচ্ছে, নেক্সট ক্লাসে আবার হবে, বুঝলি। দুটো লেকচার হয়ে গেলে মেটাল নন মেটাল শেষ। চলাই দেখ, ফার্স্টে কি আছে, বেসিক্স ডিসকাস করব মেটালসের, তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কেমিক্যাল প্রপার্টিজ ডিসকাশন হবে। আচ্ছা, এখন যেটা করাবো সেটাই আমি নোটসে দিয়ে দেবো, শুধু যেগুলো লিখতে বলবো সেগুলো লিখবি। হেডিং কর মেটালস নন মেটালস, শুধু যেগুলো ইম্পর্টেন্ট লাইন লিখতে বলবো সেগুলো লিখবি, ঠিক আছে। কেমিক্যাল এম হবে এখানে। চলাই দেখ, ফার্স্টে মেটালস এবং তার ফিজিক্যাল প্রপার্টিজ ক্যাটাগরিজের মধ্যে কি পড়ছে। বেসিক্স এর মধ্যে হবে মেটালস, তার ফিজিক্যাল প্রপার্টি যেখানে রিয়াকশনস আসবে না। নন মেটালস ফিজিক্যাল প্রপার্টিজ, নো রিয়াকশনস, কারেক্ট। চলাই দেখ, ফার্স্টে কি বলছে, মেটালস কারা, এটা হার্ড হয়, শক্ত হয় নরমালি। দেখবি কেমিস্ট্রিতে জেনারেলি আর নরমালি কথাটা ইউজ হয়, কারণ এক্সেপশনস আছে, ভালো রকম এক্সেপশনস রয়েছে। ওই জন্য বলছে জেনারেলি হার্ড, শাইনি হয়, চকচক করে, ম্যালিয়াবল মানে এক্স্যাক্টলি যাকে মেরে মেরে পাতলা শীট বানাতে পারবে। মেটালকে হিট করে করে, হয় না, লোহাকে হিট করে করে পাতলা করে দেয়া যায়। ডাকটাইল মানে তার বানানো যাবে, এক্স্যাক্টলি যে তারগুলো বানাতে পারবো সেটা করতে পারবো মেটালস দিয়ে। এবং এরা হচ্ছে গুড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ভালোভাবে হিট এবং কারেন্ট ক্যারি করতে পারে। কারেন্ট আমরা দেখেছি গুড কন্ডাক্টরস ক্যাটাগরিতে মেটালস আসে, তাই তো। গুড। নরমালি সলিড হয় রুম টেম্পারেচারে, এক্সেপ্ট মার্কারি একমাত্র মেটাল যে লিকুইড, পিরিয়ডিক টেবিলটা একটু দেখ, পিরিয়ডিক টেবিল, এই যেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, একটা টেবিল পারলে বাড়িতে কিনে নিবি। এই টেবিলের মধ্যে দুজন একমাত্র ব্লু কালার দেওয়া আছে, চেক কর এন্টায়ার টেবিলে, ব্রোমিন আর পেজিস, বিআর আর এইচজি, একমাত্র নেচারে ওই দুজন লিকুইড ফরম্যাটে থাকে, পিওর ফরম্যাটটাই ওদের লিকুইড, ব্রোমিন আর মার্কারি। সিজিয়াম, এরকম তো প্রচুর এক্সাম্পল আছে, শুধু সিজিয়াম নয়, প্রচুর এক্সাম্পল আছে। কেন গলে যায় বলতো, কারণ ওর বয়েলিং পয়েন্ট খুব কম। সোডিয়ামকে আবার জলে দিবি, ফুটতে শুরু করবে, জলে দিলে ফুটছে, বয়েলিং পয়েন্টের উপর, ওটা তো হয় নর্মালি দেখা যায়। ব্রোমিন আর মার্কারি খুব এক্সেপশন। দেখ এন্টায়ার টেবিলের মধ্যে কিন্তু কেউ ব্লু নেই, সবাই ব্ল্যাক আছে, নালে রেড আছে, নালে অরেঞ্জ আছে। তো মার্কারি আর ব্রোমিন একমাত্র লিকুইড যেখানে মার্কারি মেটাল, ব্রোমিন নন মেটাল, ন্যাচারাল অকারেন্স। বাকি সবাই হয় সলিড নালে লিকুইড, সরি গ্যাস। ওকে, চলাই কি কি প্রপার্টিজ আছে মেটালের ফিজিক্যাল প্রপার্টি। প্রথম কথা, একটা শাইনিনেস আছে, লাস্টার আছে, সুন্দরভাবে শাইন করতে পারে। যেমন দেখ গোল্ড আছে, সিলভার, এদের শাইনিনেস আছে। প্রপার্টিজ দেওয়া আছে, এক্সপ্লেনেশন এক্সাম্পল আছে। হার্ড, শক্তপোক্ত হয়, সব মেটাল কিন্তু শক্ত নয়, কিছু কিছু প্রপার্টিজ কিছু কিছু জনের আছে। মার্কারি তো মেটাল, শক্ত নয়, ইটস আ লিকুইড ফরম্যাট। ওই জন্য বলছে হার্ডনেস কাদের মধ্যে রয়েছে, ম্যাক্সিমাম মেটালস এর মধ্যেই আছে। তবে পটাশিয়াম, সোডিয়াম সব কিন্তু হাত দিয়ে টিপলে ভেঙে যায়। আয়রন যেমন প্রচন্ড হার্ড হয়, কনস্ট্রাকশনে ইউজ হয়। পরেরটা দেখ, ম্যালিয়াবিলিটি, থিন শিটে আমি বানাতে পারবো কিন্তু ওটা মেটালটা ভাঙবে না, মারবো থিন শিট হয়ে যাবে কিন্তু মেটালটা ভাঙবে না। সবটা দেখিস না, আর গুলিয়ে যাবে। যেমন অ্যালুমিনিয়াম ফয়েল হয়, আমরা ইউজ করি না রুটি ফুটিতে, অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ হয়। গোল্ড লিভ, এটা হচ্ছে চার্জ মেজার করতে ইউজ করা হয়, চার্জ পড়েছি আমরা কিউ। গোল্ড লিভ, সোনার পাত ইউজ করা হয় চার্জ মেজার করতে। আচ্ছা, ডাক্টিলিটি কি বলছে, থিন সরু সরু পাতলা তারে কনভার্ট করতে পারবো, কপার সিলভার তো আসবে। কন্ডাক্টিভিটি আগেও বলা হলো, ভালো আছে, হিট কারেন্ট দুটোই নিয়ে যাবে যেমন কপার। আচ্ছা, সনোরিটিটা নতুন, এটা জানা আছে। সনোরিটি কি বলছে, হ্যাঁ, মেটাল মেক রিংিং সাউন্ড হোয়েন স্ট্রাক, মেটালকে হিট করলে আওয়াজ হয়।
দেখবি প্লাস্টিকের আওয়াজ আলাদা, লোহায় মারলে একটা ডিফারেন্ট ফ্লেভার আসে। তো মেটালের ওই সাউন্ডটাই দেখবি একটা ডিফারেন্ট, এটা একটা হাই ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড আসে, সনোরিটি বলে, সনোরিটি, যেমন বেল, মেটাল, আয়রন রড এক্সেট্রা। আচ্ছা, মেল্টিং পয়েন্ট কিন্তু বেশি হয় নর্মালি, নর্মালি দেখ লেখা আছে নর্মালি হায়ার, আর মানে খুব হায়ার টেম্পারেচারে মেল্ট আর বয়েল হয়, যেমন ধরুন আয়রনেরই আছে প্রায় 1500°C। ডেন্সিটি বেশি হয়, ইউজুয়ালি বেশি হয়, ইউজুয়ালি বেশি হয়, মার্কারি সব বাদ দিয়ে ইউজুয়ালি বেশি হয়। যেমন লেড, লেডও কিন্তু মেটাল, পিরিয়ডিক টেবিলে এতটুকু কিন্তু সবাই মেটাল, আপ টু গ্রুপ 12, গ্রুপ 12 সবাই মেটাল, এখানে অ্যালুমিনিয়াম মেটাল, বাকি এই ক্যাটাগরিটা পুরো নন মেটাল। এই যে বোরনের পাশ থেকে শুরু করে অ্যালুমিনিয়াম কিন্তু মেটাল, কিন্তু টেবিলে, পিরিয়ডিক টেবিলে নন মেটালে পড়ে গেছে, কিছু করার নেই, জায়গা ছিল না। অলমোস্ট মেটাল। অ্যালুমিনিয়াম যেমন হেভি মেটাল, দারুণ মেটাল, গ্যালিয়াম অতটা ভালো নয়, তো নন মেটাল ক্যাটাগরিতে রাখা হয়েছে ওদেরকে। ক্লিয়ার একদম? বলবো এগোই, চল নেক্সট। আচ্ছা, আর কি বলছে, স্টেট নর্মালি সলিডে থাকে, মার্কারি বাদ দিয়ে। আচ্ছা, কালার কি বলছে, সিলভারি কালার হতে পারে, গ্রেইশ হতে পারে, যেমন কপার রেডিশ ফ্লেভারে হয়, গোল্ড ইয়েলো হয়, ওগুলো এক্সেপশনাল কেস। এই কালার পয়েন্ট অতটা ইন্টারেস্টিং নয়, এই স্পেশাল নোটগুলো খেয়াল করবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেনের জায়গা আসবে। ফার্স্টে কি বলছে, মার্কারি ইজ দ্য অনলি মেটাল দ্যাট ইজ লিকুইড ইন রুম টেম্পারেচার, বলা হলো। সোডিয়াম পটাশিয়াম মেটাল, কিন্তু হার্ডনেস কম, এটা ছুরি দিয়ে কাটতে পারবো। আর কি, গোল্ড সিলভার সব থেকে বেশি ডাক্টিলিটি আছে, মানে কেটে ওয়্যার বানানো আর পাতলা শীট বানানো সব থেকে বেশি পসিবল। কারেক্ট? খাতাতে মেটাল বলে হেডিং করেছিস, নন মেটাল, মেটাল অ্যান্ড নন মেটাল, এই মেয়ে তো আলাদাই, মেটালস অ্যান্ড নন মেটালস, এই তিনটে পয়েন্ট ফাটাকসে লিখে রাখ, এইগুলোই দরকারি, এখান থেকেই শর্ট কোয়েশ্চেন তৈরি হবে। নয় মার্কারি বলে ড্যাশ দিয়ে লিখে রাখ লিকুইড মেটাল, বা মেটাল অনলি লিকুইড, শর্ট ফর্মে লিখে রাখ তাড়াতাড়ি করে। সোডিয়াম পটাশিয়াম সফট মেটাল, নাইফ দিয়ে কেটে দেবো, আর গোল্ড সিলভার ডাকটাইল অ্যান্ড ম্যালিয়াবল, ডাকটিলও বলে, ডাকটাইল যা বলবি সব চলবে। ডান, ডান, চলায়। এবার নন মেটালস বলছে, নন মেটালস কি বলছে দেখ, নন মেটালস বলো কোনটা। হ্যাঁ, অতটা ভালো আদার মেটালস এর মতো কন্ডাক্টিভিটি নেই, মেটালস এর মধ্যে সব থেকে ভালো কন্ডাক্টর আয়রন, কপার, গোল্ড, সিলভার, এগুলো। লেড অ্যাজ আ মেটাল অতটা ভালো কন্ডাক্টিভিটি নেই, কিন্তু আছে, অল্প হলেও আছে। নন মেটাল যেমন কন্ডাক্টিভিটি ভেরি লো, ভেরি লো, লেডের মেটাল ক্যাটাগরিতেও অল্প কন্ডাক্টিভিটি আছে। চল নেক্সট, নন মেটালস আর তার প্রপার্টিজ কি বলছে দেখ। জেনারেলি মেটালিক প্রপার্টি যাদের নেই, ওবিয়াস কথা, এগুলো ব্রিটল হয়, সহজে ভেঙে যাবে, লাস্ট্রাস একটা শাইনি ব্যাপার নেই, পুয়ার কন্ডাক্টারস, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবই লো ক্যাটাগরিতে থাকবে, এক্সেপশন তো থাকবেই। তিনটে স্টেটেই পাওয়া যেতে পারে রুম টেম্পারেচারে, এই যে পিরিয়ডিক টেবিলটা বানানো হয়েছে রুম টেম্পারেচারে, রুম টেম্পারেচারে, রুম টেম্পারেচার মানে স্ট্যান্ডার্ড 27°C থেকে 30°C নেওয়া হয়, 27 থেকে 30। তাহলে সলিড, লিকুইড, গ্যাস তিনটে ফরম্যাটেই থাকে। কি প্রপার্টিজ বলছে, লাস্টার, নন মেটালস একটু ডাল শেপের হয়, অতটাও শাইনি হয় না, সালফার, ফসফরাস যেমন। হার্ডনেস বা স্ট্রেংথ অতটাও থাকে না, অতটাও থাকে না, সফট ব্রিটল হয়, সহজে ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর কি বলছে, ম্যালিয়াবিলিটি অত শো হয় না, দেখ মেটালস এর সব অপোজিট প্রপার্টি গুলো আছে, তো মেটাল মনে রাখতে পারলে এটা হয়ে যাবে। শুধু এক্সাম্পল গুলো, সমস্ত নন মেটালসই তাই, ডাক্টিলিটি তো নেই, বাদ দে। আচ্ছা, কন্ডাক্টিভিটি, পুয়ার কন্ডাক্টরস অফ হিট ইলেকট্রিসিটি, এখানে বলতে পারি স্যার আমরা তো জানি কার্বনের মধ্যে গ্রাফাইট আছে, গ্রাফাইট তো ভালো হিট নিয়েছে, না ওটা অ্যালোট্রোপ, জানিস তো কার্বনের একটা দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু নিজে কার্বন কিন্তু কন্ডাক্টর নয়, নিজে কার্বন হার্ড নয়, ডায়মন্ড আবার হার্ড, ওটা কার্বনের একটা টাইপস,
তো এখানে পিওর ফরম্যাটটা লেখা হচ্ছে, পিওর ফরম্যাটটা। সনোরিটি, কোনো রকম রিঙ্গিং সাউন্ড প্রডিউস করে না, নন সনোরাস। আচ্ছা, মেল্টিং বয়েলিং পয়েন্ট জেনারেলি লো হয়, প্রচন্ড লো হয়, যেমন অক্সিজেন -183, নাইট্রোজেন -190, ভেরি লো, ভেরি লো। আচ্ছা, ডেনসিটি, লো ডেনসিটি হয়, খুবই হালকা হয়, এয়ারে খুবই হালকা হয়, যেমন হাইড্রোজেন একটা লাইটেস্ট। খেয়াল করবি হাইড্রোজেনের পজিশন কিন্তু মেটালস এর সাথে, দেখ লিথিয়ামের ওপরে, লিথিয়াম ইজ আ ফ্যান্টাস্টিক মেটাল, দারুণ মেটাল, কিন্তু ওর পজিশনটা লিথিয়ামের ওপরে কি আছে, হাইড্রোজেন আছে, তাই তো, একদম 1। কেন বলতো, কারণ হাইড্রোজেনের পজিশনটা এখনো প্রেজেন্ট টাইমে কনফিউজিং। যিনি পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছিলেন কি নাম, মেন্ডেলিফ। ফার্স্ট পিরিয়ডিক টেবিল ছিল মেন্ডেলিফ বলে সায়েন্টিস্টের। তো মেন্ডেলিক টেবিল যেটা ছিল, মেন্ডেলিক টেবিল যেটা ছিল, তো তখন থেকেই হাইড্রোজেনের পজিশন নিয়ে একটা দ্বিধা ছিল, একটা কনফিউশন ছিল, সেটা এখনো আছে। এখনো প্রেজেন্ট টাইমে মডার্ন টেবিল এসে গেছে, বাট হাইড্রোজেনের পজিশন এখনো কনফিউজিং। তো যাই হোক, তো হাইড্রোজেন নন মেটাল ক্যাটাগরি, কিন্তু আছে মেটালস এর সাথে, আছে মেটালস এর সাথে। লাইটেস্ট, লাইটেস্ট নন মেটাল, বা লাইটেস্ট, এন্টায়ার লাইটেস্ট এলিমেন্টই বলতে পারিস, এন্টায়ার লাইটেস্ট এলিমেন্ট। ঠিক আছে, এগোই, বল কোনো প্রশ্ন? ওকে, ফাইন, চলো। আচ্ছা, স্টেট কি বলছে, তিনটে স্টেট থাকতে পারে, অক্সিজেন, ব্রোমিন, দেখ ব্রোমিন লিকুইড লেখা আছে, সালফার এস সলিড লেখা আছে, কালার ভ্যারাইটি অফ কালার শো করে, কালারটা কোনো বড় ব্যাপার নয়। এই যে কার্বনের মধ্যে ডায়মন্ড, যেটা ওর অ্যালোট্রোপ, ওটা ডার্কেস্ট, মানে সরি হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স বলে আমরা ট্রিট করি, এক্সেপশন লেখা আছে, কারণ কার্বনের একটা ডিভিশনও। আয়োডিনের মধ্যে একটা শাইনি প্রপার্টি আছে, যদিও নন মেটাল, এক্সেপশনাল কেস। ব্রোমিন একমাত্র নন মেটাল যে লিকুইড ফরম্যাটে থাকে রুম টেম্পারেচারে। গ্রাফাইট, এই যে অ্যালোট্রোপ অফ কার্বন, কার্বনেরই ডিভিশন, কিন্তু ও আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ও একটা এক্সেপশনাল ক্যাটাগরিতে পড়ে। ক্লিয়ার বস? এই চারটে পয়েন্ট নিজের ওয়ার্ডসে লিখে রাখো ফাটাফাট। ডায়মন্ড হার্ডেস্ট, আয়োডিন শাইনি, ব্রোমিন লিকুইড, গ্রাফাইট কন্ডাক্টর, ইলেকট্রিক কন্ডাক্টর। হিটও কন্ডাক্ট করতে পারে গুড অ্যামাউন্টে, ইলেকট্রিসিটি বেটার কন্ডাক্ট করতে পারে। ডান। আগের দিন যে শর্ট কোয়েশ্চেন শিটগুলো দিয়েছিলাম গোথ্রু করেছিস? শিওর? সবকটা? কার কার দিয়েছিলাম? ডিসপারশন, স্ক্যাটারিং, কারেন্ট, কারেন্টের। বেশ, তোর থেকে ডাউট থাকলে লাস্টে বলবি। এগোই, বল এখানে কোনো কোয়েশ্চেন থাকা উচিত না, কিছু নেই, কিছু নেই, জাস্ট মনে রাখতে হবে। ডিফারেন্স দেখ, পুরো টেবিল ফরম্যাটে দেওয়া আছে, পড়তে মজা লাগবে, কেমিস্ট্রি পড়তে মজা লাগবে। লাস্টটা নেই ভাই, মানে এর আছে, মেটালস এর আছে, ওর নেই, মিটে গেল। হার্ডনেস, ম্যাক্সিমামই হার্ড, ওর সফটনেস রয়েছে, এক্সেপশনটা লিখে দিয়েছি যদি বাই চান্স টিচার আপত্তি করে। ম্যালিয়াবিলিটি এর আছে, ওর নেই। ডাক্টিলিটি আছে, ওর নেই। কন্ডাক্টার্স, এ গুড কন্ডাক্টার্স ও পুয়ার কন্ডাক্টার্স, এক্সেপশন গ্রাফাইট। নেক্সট, সনোরিটি আছে, নেই। মেল্টিং পয়েন্ট হাই, দেখ সব প্রপার্টি গুলো আলটিমেটলি আসছে। ডেনসিটি ইউজুয়ালি হাই, হেভি হয়, ভারী হয় ও হালকা হয়। নর্মালি সলিড থাকে, মার্কারি বাদ দিয়ে, ওর তো তিনটেতেই থাকতে পারে, বাকি এক্সাম্পল। ইজি বস, চলো নেক্সট। দরকারি জিনিস, এখান থেকে এবার শুরু হবে দরকার। এখানে রিয়াকশনস গুলো যেগুলো বলবো খাতাতে নোট করবে। কেমিক্যাল প্রপার্টিস, ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে আসবে। এই যে লাস্ট 10 নম্বর স্লাইড পর্যন্ত বলি, এখান থেকে হয়তো 1-2 মার্কস আসবে, শর্ট কোয়েশ্চেন, জাস্ট 1-2 মার্কস। ম্যাক্সিমাম 10 থেকে 12 নাম্বার এরপর থেকে আসবে। চলাই, ইম্পর্টেন্ট কিন্তু, স্টার্ট দিচ্ছি মানে ইম্পর্টেন্ট।
ফার্স্টে মেটালের রিয়াকশন স্টাডি করব, বুঝলে, ডিটেলসে করবো কিন্তু, ঠিক আছে আরিশা, পুরো ডিটেলসে, এমন ভাবে ডিটেলসে করবো যাতে একটা ছোট কনসেপ্টও বাদ না যায়। তুই বলিস আর বইয়ে নেই, ভার মে যায়, আমার ফুল কনসেপ্ট চাই। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এক্সামে এমন কোনো কোয়েশ্চেন থাকবে যেটা টাচ করতে পারবি না, বুঝলি, এটা দুদিন পরে বুঝতে পেরেছিস। মেটালের সাথে অক্সিজেনের রিয়াকশন এআর বলে। যদি বলে এয়ার এর সাথে রিয়াকশন মানে অক্সিজেন, কারণ নাইট্রোজেন মেটালের সাথে রিয়াকশন করে না। এয়ারে আছে কি অক্সিজেন নাইট্রোজেন প্রায়োরিটি, বাকি তো ভাই কমই আছে। নাইট্রোজেন ভাই ভদ্রলোক, জেন্টলম্যান, জেন্টেলম্যানও বলতে পারিস তোদের ভাষায়, চল, জেন্ডার ইকুয়ালিটি। নাইট্রোজেন কোনো ঝামেলায় যায় না, ঠিক আছে, কোনো ঝুট ঝামেলায় যায় না, খুব প্রয়োজন না পড়লেও রিয়াকশন করে না। তাহলে কে করবে? অক্সিজেন করবে, অক্সিজেন তো আছে রিয়াকশন করার জন্য। তো এয়ার বলা মানে অক্সিজেনকেই বোঝাবে। ফটাফট দেখ, সুন্দর করে পয়েন্টস করা আছে। কি বলছে? অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, করে বানাবে অক্সাইডস। ওকে স্যার, মানে অক্সিজেনটা মেটালে এন্ট্রি করে যাবে, অক্সিজেনটা মেটালে এন্ট্রি করবে। ভেরি নাইস স্যার। এই মেটাল অক্সাইড গুলো বেসিক। তোরা কি অক্সাইডের টাইপস গুলো জানিস? নাইনে কিন্তু হালকা ছিল, বললে হবে না আমি নাইনে পড়িয়েছি। অ্যাসিডিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড বলে একটা অক্সাইড হয়, বেসিক অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড, নিউট্রাল অক্সাইড, অনেক রকম। নাম হয়ে থাকলে এখন মনে কর, এখন জেনে রাখ। মেটালের অক্সাইড বেসিক অক্সাইড হয়, নন মেটালের গুলো অ্যাসিডিক হয়, নিউট্রাল হতে পারে, এক্স্যাক্টলি। কিন্তু মেটালের অক্সাইড বেসিক ইন নেচার, বেসিক নেচার। কেন বুঝতে পারবি? চিল, জেনে রাখ। মেটালের অক্সাইড, তোর নামটা কি জানো? প্রগতি। মেটালের অক্সাইড বেসিক হবে নেচারে। ভেরি নাইস স্যার। এই যে মেটাল অক্সিজেন রিয়াক্ট করবে, মেটাল অক্সাইড বানাবে। এটাকে আমরা এইভাবেও লিখে থাকি, মেটালকে এম রিপ্রেজেন্ট করলাম, অক্সিজেনকে ও রিপ্রেজেন্ট করলাম, অ্যাকচুয়ালি O2 দিয়ে বলি আমরা, তাহলে 2MO লিখি আমরা, ব্যালেন্স করি। এটা জেনারেল ইকুয়েশনাল ফরম্যাট। এমটা যে মেটাল আছে রিপ্লেস করে দেবো। এক্সাম্পলস দেখ, সোডিয়াম, সোডিয়াম রিয়াক্ট করছে অক্সিজেন, ব্যালেন্স করতে পারিস তো ক্লাস 10, না করলে, না পারলেও অসুবিধা নেই, লিখে লিখে প্র্যাকটিস করবি, ভাবার চেষ্টা করবি। সোডিয়াম এখানে, অক্সিজেন এখানে, সোডিয়াম অক্সাইড, এটা সোডিয়ামের নিজস্ব অক্সাইড, সোডিয়াম অক্সাইড। Na2 কেন হলো আশা করি জানিস, তা একবার বলে দিই। সোডিয়াম অক্সিজেন, সোডিয়ামের ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2, সোডিয়াম একে নেয়, অক্সিজেন একে নেয়, তাই Na2 লেখা হয়। নো দ্যাট, ভ্যালেন্সি এক্সচেঞ্জ হয়, কম্পাউন্ড ফরমেশনে ভ্যালেন্সি এক্সচেঞ্জ হয়। ম্যাগনেসিয়াম নে MgO, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, অক্সিজেনের 2, এক্সচেঞ্জ হয়, তাহলে অ্যাকচুয়ালি Mg2O2 হয়। এবার দুটো 2 থাকলে আমরা একটু শর্ট ফর্মে লিখে দিই MgO। জানা আছে তো? শাবাশ। তাহলে সোডিয়ামের সাথে রিয়াকশনে সোডিয়াম অক্সাইড বানালো, ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশনে ম্যাগনেসিয়াম অক্সাইড বানালো, অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে অ্যালুমিনাও বলে, নামটা জেনে রাখ। অ্যালুমিনিয়াম অক্সাইড তো বলবি, অ্যালুমিনাও বলে, অ্যালুমিনা। এটা তোর খনিতে পাওয়া যায়, মাইন্সে পাওয়া যায়। বক্সাইড নামটা শোনা? বক্সাইড জিওগ্রাফিতে আরে কোথাও বক্সাইডে এটা পাওয়া যায়। বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম বের করা হয়, বক্সাইডই এটা। এর সাথে ওয়াটার মলিকিউলস লেগে থাকলে, ওয়াটার মলিকিউলস জুড়ে গেলে এটা বক্সাইড হয়ে যায়। এই বক্সাইড থেকেই আমরা অ্যালুমিনিয়াম পাই, এক্সট্রাক্ট করি। সমঝা? সোডিয়াম অক্সাইড ওটা বেসিক অক্সাইড, ম্যাগনেসিয়াম বেসিক অক্সাইড, একটু তো এক্সেপশনাল থাকবে, অ্যালুমিনিয়ামটা অ্যামফোটেরিক অক্সাইড বলা হয়। বুঝলি? তোরা শুধু রিয়াকশন গুলো ফাটাফাট লিখে দিতে, তাহলে মনে থাকবে, প্র্যাকটিস হবে। শুধু রিয়াকশনস চেষ্টা কর না দেখে লেখার, একবার দেখে নিয়ে তারপর না দেখে লেখার চেষ্টা কর, তাহলে ব্রেনে স্টোর হবে ভালো। ডান ডান ডান, ফ্যান্টাস্টিক। ব্যালেন্স সব ঠিক আছে তো?
ম্যাগনেসিয়ামের এম বাবু বড় হাতের হবে, ছোট এম লিখলেই কাটা খাবে। বড় হাতের এম, ওই এম এম ক্যাপিটালে, ওটা স্মল লাগছে। এই যখন একটা ছোট্ট ডান্ডা বেরোবে এটা স্মল হয়ে যাবে, একদম এরকম স্ট্রেট। একটু কারেকশন করার চেষ্টা কর, একটু কারেকশন করার চেষ্টা কর, এই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করবে ভাই। একটা কথা মাথায় রাখিস, বোর্ডসের টিচারকে কমসে কম 1000 থেকে 1500 কপি দেখতে হয়, আর একটা কপি দেখার জন্য কত পাই জানিস পয়সা? 5 টাকা থেকে 6 টাকা। তো তার কোনো দায় নেই তোর খাতা দেখার, 5-6 টাকায় তার একটা সিগারেটও হবে না। রিয়েলিস্টিক কথা হবে, আমি জানি এরকম টিচার আমার পরিচিত আছেন সার্কেলে, তোটাও দেখেন, ঠিক আছে নর্মাল। তো তাকে খেপিয়ে লাভ নেই, তার সংসারে কি ঝামেলা চলছে বউয়ের সাথে বরের সাথে, কি দরকার? খাতা এমন রাখ যাতে দেখে শান্তি পায়, শান্তি পেলাম দেখে। রিয়েলি এগুলো ম্যাটার করে। এই জন্য ভুলভাল সাইন, ভুলভাল সিম্বল দিবি না, যেটা ঠিক সেটা চেঞ্জ করে এমটা। এটা পুরো কেটে নিচে লেখ, সেকেন্ড ইকুয়েশনটা কেটে নিচে ভালো করে লেখ। এই তো সাবাস, নাইস, হয়ে গেলি, মিটে গেল ঝামেলা। চলো নেক্সট। আর সবসময় হোয়াই আর হাউ যে কোনো কিছু লিখবি, বিশেষ করে যখন হোয়াই চাইবে এক্সামে, হাউ চাইবে পয়েন্টস। এই এক গাদা প্যারাগ্রাফ তোকে দিলে তুইও পড়বি না, পয়েন্টস করে দিলে দেখতেও সুবিধা হয়। টিচাররা না শুধু মেন পয়েন্টস গুলো খোঁজে, মেন ওয়ার্ডসটা খোঁজে, ওটা লিখেছে ফুল মার্কস নেই, পড়ার দরকার নেই, অত সময় নেই। 1500 খাতা 1 মাসের মধ্যে তোকে দেবো, বুঝতে পারবি কেমন লাগে, মাথা খারাপ হয়ে যাবে। আর সব ভুলভাল লেখা, ম্যাক্সিমাম ভুলভাল উল্টো পাল্টা লেখা, তো লোক আপনি খেপে যাবে। চলাই, এটা একটা ক্যাটাগরি অফ এক্সাম্পল হলো, আরো আছে দেখ, ভর্তি আছে। আয়রন, আয়রনের সাথে অক্সিজেন Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড বলে, এর নামটা লিখে রাখবি পাশে। আর কপারের সাথে কপার অক্সাইড, এটা বেসিক অক্সাইড, উইকলি বেসিক। দরকারি কথাগুলো দেখ। আয়রন ফাইন লিখছি তো, নোবট বড় থোড়ি, বড় একটা আয়রন রড নিয়ে আমি রেখে দেবো, রিয়াকশন করবে। চলায়, এইটাই হচ্ছে রাস্টিং এর মেন কারণ আর কি। লোহায় যে মরচে পড়ে, বাংলায় বলি আমরা মরচে, রাস্টিং, সেটাই হচ্ছে এটা মেন কারণ। কিছু রিয়াক্টিভ মেটালস, রিয়াক্টিভ মেটাল মানে যারা খুব রিয়াকশন করতে ইন্টারেস্টেড, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা হাইলি রিয়াক্টিভ। সোডিয়াম পটাশিয়াম রিয়াক্ট ফাস্ট উইথ এয়ার, এয়ারে প্রচন্ড রিয়াকশন করে, রাখলেই সঙ্গে সঙ্গে রিয়াকশন হবে। ওই জন্য এদেরকে কেরোসিন চেম্বারের ভেতর রাখা। কেরোসিন তেল জানিস, কেরোসিন তেল ইউজ হয়, কেরোসিন তেল, ডিজেল, পেট্রোল, কেরোসিন। পেট্রোল ডিজেল ইউজ করা যায় না, কারণ ওগুলো হাইলি ইনফ্লেমেবল। কেরোসিন অতটা ইউজ হয় না, দেখবি আগে কেরোসিন খুব ইউজ হতো। কেরোসিনের ভেসেলে ওই জন্য সোডিয়াম পটাশিয়াম রাখা হয়, একদম সিজ করে রাখা হয়। হ্যাঁ, কেরোসিন তেল ব্লু কালারের হয়, গন্ধটাও কিন্তু বেশ ভালো, আমার তো হেভি লাগে। চলো, মেটাল অক্সাইড জলে ডিজলভ হয়, ডিজলভ ইন ওয়াটার, জলে গুলতে পছন্দ করে। এই দেখ কেন বেসিক অক্সাইড বলছে বাবু, শোন কেন বেসিক অক্সাইড। জলে গুলে ওরা অ্যালকালিজ বানায়। অ্যালকালিজ হচ্ছে অ্যাসিড হয়, বেস হয়, সল্ট হয়। বেস যারা আছে তারা যদি জলে গলে, ওটাই হয়ে যায় অ্যালকালিজ। বেস যারা হয়, বেস নর্মাল বেস যারা, তারা জলে গুললে হয়ে যায় অ্যালকালিজ। এবার এই যে অক্সাইড গুলো রয়েছে, ম্যাক্সিমাম অক্সাইড, এদেরকে বেসিক এই জন্য বলছে, ওরা জলে গুলে ডিরেক্ট অ্যালকালিজ বানায়, আর অ্যালকালিজ নর্মালি আসে বেস থেকে, ওই জন্য ওদের অক্সাইড বেসিক অক্সাইড। অ্যালকালি অক্সাইডটা শুনতে ভালো লাগবে না, সায়েন্টিস্টরা বলে বেসিক অক্সাইড শুনতে ভালো লাগছে, বেসিক অক্সাইড। বোঝা গেল? তাহলে ওর ক্ষেত্রে, নন মেটালের ক্ষেত্রে অ্যাসিডিক ব্যাপার আসবে, অ্যাসিড প্রোডাকশন দেখা যাবে জলে গুললে, ওই জন্য অ্যাসিডিক অক্সাইড। সমঝা? ক্লিয়ার হলো? Na2 সোডিয়াম অক্সাইড জলে গুলো সোডিয়াম হাইড্রোক্সাইড বানাবে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম জলে গুলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা দুধের মতো হয় জানিস তো, সাদা, মিল্ক অফ ম্যাগনেসিয়া। গুড, এই তো মনে আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে, কিন্তু তাই বলে খেয়ে নিস না, তাহলে আর সামনে, হ্যাঁ ডিরেক্টলি যদি কনজিউম করিস তাহলে আর ক্লাস করতে আসতে হবে না, পেটে পেটে হয়ে যাবে। যাই হোক, তাহলে এখান থেকে দুটো রিয়াকশন লেখ, উপর দুটো লিখবি, এই দুটো লিখবি, জলের সাথে রিয়াকশনটাও লিখবি। অ্যান্টাসিডে আগে কি ইউজ করা হতো বলতো? গ্যাসের ট্যাবলেট বা অ্যান্টাসিড। এখন তো এটা খুব ইউজ চলছে, কোম্পানিগুলো এগুলো খুব ইউজ করছে, আগে কি ইউজ করা হতো বলতো?
তোদের দাদুদের আমলে বা বাবাদের ছোটবেলায়। তোরে আরে সোডা সোডা, খাবার সোডা হয় না, ওই দেয় বিভিন্ন ওইতে, আরে হ্যাঁ খাবার সোডা ইউজ করা হতো, কিন্তু তারপরে বেরোলো হচ্ছে যে খাবার সোডা ব্লাডে মিশে ব্লাড সার্কুলেশনে প্রবলেম করে। ওই জন্য প্রবলেম করে। তারপর ওটা ইন্ডিয়ান অথরিটি বললো, এইমস বললো যে না ভাই হাঁটাও, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইউজ করো। আর তোরা সেই সোডাগুলোই কিনে কিনে বেশি খাস, কোল্ড ড্রিঙ্কস খাস তো, ভেরি গুড। যত কম খাবি তত ভালো, বেশি দিন বাঁচবি। এগোই বুঝে বাবু, আবার এম, थोड़ा सा कोशिश करो বাবু, थोड़ा सा कोशिश करो, চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর, যেটা বলছি কিন্তু সেটা হক কথা বলছি, ঠিক আছে, স্ট্রেট করে দেবা এক্স্যাক্টলি। চলে যেটা বলছি শোনার চেষ্টা করিস, ফায়দা তোর হবে। এক্সাম তো আমি দেবো না ভাই, চিল। মেটালের সাথে জলের রিয়াকশন, মেটালের সাথে ডিরেক্ট ওয়াটার, মেটাল অক্সাইড না কিন্তু, এখানে মেটাল অক্সাইড ওয়াটার রিয়াক্ট করছিল, এবার ডিরেক্ট মেটালের সাথে ওয়াটারের ইন্টারাকশন, এখানে ভালো ভালো রিয়াকশনস পাবি। জেনারেল কি বলছে, মেটালের সাথে ওয়াটার রিয়াকশন করবে, মেটাল হাইড্রোক্সাইড বানাবে, মানে ওএইচ আসবে, মেটাল হাইড্রোক্সাইড এমওএইচ আসবে, এমওএইচ আসবে, তার সাথে আমাদের সবার প্রিয় হাইড্রোজেন দাদা আসবে। গ্যাস হলে এরকম সাইন দেয়, অথবা H2 লিখে পাশে জি লেখে, পাশে জি লেখে, ঠিক আছে। এখন অনেক বইতে এরকমও লেখা হয় H2 এই পাশে জি, একই একই মানে সেম, মানে সেম। আচ্ছা, এই যে সব মেটাল কি স্যার জলের সাথে রিয়াকশন করবে? স্যার নেচারে তো এত মেটাল আছে, সবাই তো তাহলে করতে পারতো না। ডিপেন্ড করবে একটা সিরিজের ওপর, রিঅ্যাক্টিভিটি সিরিজ, ওটা আমাদের সিলেবাসে আছে, পড়বো। ওই সিরিজ বলবে কে করবে কে করবে না। সায়েন্টিস্টরা মিলে কি করেছেন, কোন মেটাল রিয়াকশন করবে জলের সাথে ফার্স্ট, কে করবে না, তার একটা প্রায়োরিটি লিস্ট বানিয়েছেন। সেই লিস্ট ওয়াইজ রিয়াকশন হবে ভাই, যে উপরে আছে লিস্টের সে আগে করবে, যে নিচে আছে ভাই প্রায়োরিটি নেই, গরিব মানুষ, বাট লাইক দ্যাট। চল, কোল্ড ওয়াটার স্টিম ওয়াটার দুটোর সাথেই করতে পারে। যেমন ধরে মেটাল কোল্ড ওয়াটারের সাথে, ঠান্ডা জল একদম, হাইড্রোক্সাইড বানায়, হাইড্রোজেন বানায়। যেমন সোডিয়াম, দেখ সোডিয়াম হাইড্রোক্সাইড বানাচ্ছে, আবার হাইড্রোজেনও বানাচ্ছে, অ্যারো মানে গ্যাস হয়ে বেরিয়ে যাবে, গ্যাস হয়ে পুট করে বেরিয়ে যাবে। স্টিম নিয়ে নে, একটু গরম জল নিয়ে নে, গরম জল, গরম জলের সাথে আবার লোহা রিয়াকশন প্রেফার করে গরম জল, তাহলে সেখানে Fe3O4 ফেরোসো, ফেরোসো কি হয়, FeRrO নাকি FeRO ডাবল আর, FeRrO ফেরোসো ফেরিক অক্সাইড, এটা এর সাইন্টিফিক নাম কিন্তু। হ্যাঁ, লোহার কিন্তু তিনটে অক্সাইড হয়, এটা দিয়ে রাখিস সাইড নলেজ, লোহার কিন্তু তিনটে অক্সাইড হয়, FeO, Fe2O3 আর এটা হচ্ছে Fe3O4। লোহার তিনটে অক্সাইড বানাতে পারে, মানে মাল্টিপল ভ্যালেন্সি শো করতে পারে। এখানে লোহার ভ্যালেন্সি 2, 2 কেটে গেছে, এখানে লোহার ভ্যালেন্সি 3, এখানে লোহার ভ্যালেন্সি 4, সমঝা? লোহার তিনটে অক্সাইড বানাতে পারে, এখানে বানায় ফেরোসোফেরিক অক্সাইড, এটা ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক, ফেরোসোফেরিক অক্সাইড, তার সাথে হাইড্রোজেন বের করে। ক্লিয়ার? বললে কি চিন্তা করছিস? ওকে, চল এবার ফাটিয়ে রিয়াকশনস করি, ফুল টেবিল ভাই, পুরো টেবিলে ভর্তি। সোডিয়াম কোল্ড ওয়াটার ভাই, কোনো গরম ফরম লাগবে না, পয়সা খরচার দরকার নেই, ঠান্ডা জল দাও, ধুমাধুম রিয়াকশন করবো আমি। ভিগোরিয়াসলি রিয়াকশন করে ভাই, হুড়মুড়িয়ে রিয়াকশন করে, ফাটিয়ে রিয়াকশন করে, সোডিয়াম হাইড্রোক্সাইড বানায়। ক্যালসিয়াম একটু কম, সোডিয়ামের থেকে একটু লেস ভিগোরিয়াস। সোডিয়াম যেখানে আছে মনে রাখবি, সেখানে ওর ভেরি ক্লোজ ফ্রেন্ড পটাশিয়াম আপনি হাসতে হাসতে চলে আসবে। সোডিয়াম আছে মানে সেম কাজ পটাশিয়াম হাসতে হাসতে করবে, ভিগোরিয়াস, ইয়েস স্যার, ওটা মাথায় রাখবি। সোডিয়াম বলছি মানে বাই ডিফল্ট পটাশিয়াম চলে আসবে, লিস্টে আছে পটাশিয়াম, আচ্ছা দিইনি, বাট মাথায় রাখবি সোডিয়াম পটাশিয়াম একই সাথে চলে আসবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম একটু স্লো, ওর থেকে একটু স্লো, মানে ক্যালসিয়াম হালকা স্লো হলো, ম্যাগনেসিয়াম আরো একটু স্লো হলো। বলো, করে লিটল অ্যামাউন্টে করে, খুব সামান্য অ্যামাউন্টে করে।
এরকম আছে বইতে, কিন্তু আমি তো কোল্ড ওয়াটার পেয়েছি। যদি থাকে দেখাস আমাকে, তাহলে কারেকশন করে দেবো। কোল্ড ওয়াটারের সাথে ভেরি স্লো রিয়াকশন করে। হ্যাঁ আমাকে থাকলে বলিস, তাহলে তাহলে চেঞ্জ করে দেবো। আচ্ছা নেক্সট বলছে দেখ স্টিম। স্টিমের সাথে তো রিয়াকশন করে, স্টিমের সাথে রিয়াকশন করে, গরম হবে একদম স্টিমের সাথে, ম্যাগনেসিয়াম অক্সাইড বানাবে আর হাইড্রোজেন গ্যাস বানাবে। ইয়েস, আয়রন স্টিম। এর পরের যেগুলো আছে ম্যাগনেসিয়ামের পরের ম্যাক্সিমাম গুলো সবাই স্টিম ফরম্যাটে রিয়াকশন করবে, কোল্ড ওয়াটার প্রেফার করবে না, স্টিমের সাথে রিয়াকশন করবে, ঘটনাটা সেম, অক্সাইড বানাবে, হাইড্রোজেন বানাবে। চলে স্টিম, আবার স্টিম, আবার স্টিম। তো কোল্ড ওয়াটার সাথে করবে না, জিঙ্ক অক্সাইড বানাবে, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড হাইড্রোজেন। বাকি কপার, এর নিচে সিলভার আছে, কপার সিলভার এরা আবার এইসব রিয়াকশনে যায় না। এইউ এরা কোনোভাবেই জলের সাথে রিয়াকশন প্রেফার করে না, ওই জন্য সোনার উপর গয়না চলে বেশি দিন। ক্লিয়ার? কোল্ড স্টিম কোনোভাবেই জলের সাথে রিয়াকশনে যায় না, এইচ কে রিপ্লেস করতে পারে না, অ্যাকচুয়ালি এইচ কে রিপ্লেস করতে পারে না। এরা কি করছে খেয়াল করে দেখ, এফি এসে জলের এইচ কে তাড়িয়ে ওর জায়গা নিল, জলের এইচ কে তাড়িয়ে ওর জায়গা নিল, তারপর ভ্যালেন্সি ওয়াইজ ম্যানেজ হলো, এমজি এইচ কে তাড়ালো। এই তাড়ানোটা পসিবল যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মানে অ্যাক্টিভিটি সিরিজে ওরা এইচ এর ওপরে থাকে, কিন্তু এরা প্ল্যাটিনাম বল, কপার বল, এইউ বল, এরা হাইড্রোজেনের নিচে আছে, তাই হাইড্রোজেনকে তাড়াতে পারে না, মানে এইচ এর থেকে পাওয়ার কম, এদের ইলেকট্রিক পোটেনশিয়াল কম। লেড একদম এইচ এর কাছে আছে, লেড আর এইচ এর মধ্যে যে ইলেকট্রিক পোটেনশিয়ালের গ্যাপটা ভেরি কম। লেডের 100 জনের মধ্যে 5 থেকে 10 জন পারে, কথার কথা এক্সাম্পল, বাকিরা পারে না বলে আলটিমেটলি রিয়াকশনটাকে ধরা হয় না। সমঝা? বল, তুই লিখে নিয়েছিস? স্মার্ট নে, চল রিয়াকশন গুলো লিখে নে, রিয়াকশন গুলো লিখে নে, জাস্ট রিয়াকশন গুলো। দেখ এখানে কি বলেছে দেখ, ম্যাগনেসিয়ামের সাথে কোল্ড ওয়াটার রিয়াকশন ইনিশিয়ালি স্টার্ট হয়, কিন্তু তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের লেয়ার পড়ে যায়, রিয়াকশন বন্ধ হয়ে যায়। কিন্তু হট ওয়াটারের সাথে জিনিসটা চলতে থাকে। তাহলে তাহলে পারফেক্ট যদি রিয়াকশন কম্বিনেশন বলি, তাহলে এখানে হট ওয়াটার রাখাই বেটার। ঠিকই বলছিলি, পারফেক্ট বলে হট ওয়াটার, কোল্ড ওয়াটারের রিয়াকশন হয়ে MgOH2 এর লেয়ার পড়ে যায় ম্যাগনেসিয়ামের ওপর, ওটা কোল্ড ওয়াটার সরাতে পারে না, কিন্তু হট ওয়াটার একে ড্রেন করে দিতে পারে, তখন রিয়াকশনটা মানে চলতে থাকে। চল এটা দেখ, শুধু রিয়াকশন গুলো লিখে নে। ডান, সবার ডান। গুড 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 গুড, একদম। তাহলে হটই লিখে দিস, ঠিক আছে? এমজির কেসটায় যেটা, হ্যাঁ কোল্ড না লিখে ওটা হটই লিখে দে, কেটে হটই করে দে। চল নেক্সট।
নোট কি বলছে, মেটালস আর অ্যারেঞ্জড ইন রিঅ্যাক্টিভিটি সিরিজ, যে টেবিলটা আমরা দেখবো, সিরিজটা দেখবো, সেখানে কে জলের সাথে কিভাবে রিয়াকশন করবে তার বেসিসে সাজানো। হাইলি রিঅ্যাক্টিভ মেটালস যারা, সোডিয়াম পটাশিয়াম ভিগোরিয়াস রিয়াকশন করে কোল্ড ওয়াটারে। লেস রিঅ্যাক্টিভ মেটালস, লোহা শুধু গরম জল, বাকিটা তো সব ধারই ধারে না, ডু নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার। গরম হতে হবে, একদম আয়রন নিচে গরম থাকতে হবে। এগোই। মেটালের সাথে অ্যাসিডস কি বলছে দেখ, ডাইলিউট অ্যাসিড আমরা নেব, রিঅ্যাক্ট উইথ ডাইলিউট অ্যাসিড প্রডিউস সল্ট, মেটাল এইচ কে রিপ্লেস করবে, অ্যাসিডের এইচ কে রিপ্লেস করে সল্ট বানাবে আর H2 বানাবে। ভালো কথা। কি বলছে, এই যে H2 গ্যাসটা বেরোচ্ছে টেস্ট টিউব দিয়ে তো বেরোবে, টেস্ট টিউবের মুখে যদি আমরা একটা ম্যাচস্টিক ধরি, দেখবি হ্যাঁ পপ সাউন্ড হবে আর ওই জ্বলে যাবে, ব্লু ফ্লেভারে জ্বলে, হাইড্রোজেন ব্লু ফ্লেভারে জ্বলে। হাইড্রোজেন জানিস তো অক্সিজেন যেমন অন্যকে জ্বলতে সাহায্য করে, হেল্প আদার্স টু বার্ন, বাট হাইড্রোজেন নিজে বার্ন হয়। মানে হাইড্রোজেনের টেস্ট টিউবে যদি একটা ম্যাচস্টিক নিয়ে ফেলে দিস, নিচে যাওয়ার পরে ম্যাচস্টিকটা নিভে যাবে, গ্যাসটা জ্বলবে। মানে এই টেস্ট টিউবের মুখ থেকে ব্লু ফ্লেম বেরোবে, যেমন গ্যাস ওভেনে বেরোয়, গ্যাস ওভেনে মানে H2 নেই বাট ওই টাইপের ব্লু ফ্লেম হয়ে বেরোবে, কিন্তু নিচে গিয়ে ম্যাচস্টিকটা দেখবো কালো হয়ে নিভে গেছে। কিন্তু অক্সিজেন হলে কি করতো, ম্যাচস্টিকটা কন্টিনিউ জ্বলতো একদম ওই সাদা পোর্শনটা শেষ না হওয়া পর্যন্ত। টেস্ট টিউবের মুখ থেকে কিন্তু শুধু ধোঁয়া বেরোতো CO2 এর, গ্যাসটা কিন্তু জ্বলতো না। তো হাইড্রোজেন সেলফ বার্নিং করতে পারে। আচ্ছা, তো ডাইলিউট অ্যাসিড সল্ট আর হাইড্রোজেন গ্যাস বানাবে, ভেরি নাইস। চলো এক্সাম্পলস দেখো। ফার্স্টে জিঙ্ক, HCl এর সাথে জিঙ্ক ZnCl2, আচ্ছা এটা নর্মাল রিয়াকশন, ওটা মেন। বলো হাইড্রোজেন, ওটাই তো চলছে ভাই প্ল্যানিং, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ওটার জন্যই লেগে পড়ে আছে, হাইড্রোজেন অ্যাজ আ ফুয়েল, ওটা ইউজ করার জন্যই। দেখে অলমোস্ট $2 বিলিয়ন গভর্নমেন্ট ইনভেস্ট করেছে শুধু হাইড্রোজেনকে, $2 বিলিয়ন, 16,000 কোটি টাকা শুধু হাইড্রোজেনকে ফুয়েল। কারণ এই টেকনোলজি এখন কারোর কাছে নেই, কারণ আমাদের অয়েলের জন্য কার উপর ডিপেন্ড করতে হয়, গালফ কান্ট্রিজে, মিডল ইস্টে, না হলে রাশিয়া। এবার সবসময় ওখানে ক্যাজা লেগে থাকে, মারামারি ঝামেলা লেগে থাকে, তো অয়েল প্রাইস ফ্লাকচুয়েট হয়, কেস আমরা খাই, আমাদের প্রোডাক্টের দাম বাড়ে। কিন্তু আমাদের তো দাম বাড়ার কথাই নয়, আমাদের সবই তো হোমমেড প্রোডাক্ট, আমাদের তো সব দেশেই তৈরি হয়, ম্যাক্সিমাম খাওয়া দাওয়া তো সব দেশেই, শুধু এই ইন্ডাস্ট্রি রান করানোর জন্য আমাদের অয়েল ডিপেন্ডেন্সি রাখতে হয়। যদি হাইড্রোজেনকে ইউজ করা যায় অ্যাজ আ ফুয়েল হিসাবে, যেটা গভর্নমেন্টের সাথে টয়োটার চুক্তি হয়েছে, টয়োটা একটা গাড়িও বানিয়েছে এবং ভাবা হচ্ছে, তার জন্য আরো ফ্রেশ মাইন্ড দরকার, তোরা ভালো করে পড়, তোরা মাইন্ড লাগাবি। তো হাইড্রোজেন ফুয়েল এতটাই ক্যাপাবল হবে যে 1 লিটার হাইড্রোজেনে 500 কিলোমিটার যাওয়া যাবে। মাই গুডনেস, তো রিস্ক তো থাকবে, ওটাকে ম্যানেজ করতে হবে, ওটাই তো বুদ্ধি লাগানোর জায়গা, ওটাই তো সায়েন্টিস্টদের দিমাগ। হাইড্রোজেনে যদি এক হালকা লাগে কেন, বাড়ির যে গ্যাস ওভেন আছে ওটাও তো রিস্কি আছে, কিন্তু ম্যানেজ করা হয়েছে ওইভাবে, পুরো সিলিন্ডার শক্তপোক্ত করে ম্যানেজ করেছে। 50 বছর আগে ওটা আনইমাজিনেবল ছিল। এবার ওইভাবেই কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আবার হাইড্রোজেন হচ্ছে তোর হিট সেনসিটিভ, তো গরমকালে একটা বেশ ও তো হিট হবে, গ্যাস এক্সপ্যান্ড করতে চাইবে, তাহলে ভেসেলে প্রেসার দেবে, তো দেখতে হবে ওকে কিভাবে ওখানে সাবধানে রাখা যায় যাতে যে কোনো টেম্পারেচারে ও সাস্টেন করতে পারে। ওটা এসে গেলে তো হয়ে যাবে। ইলেকট্রিক ভেহিকেল 10 বছর আগে কে ভাবতো আসতে পারবে, লোকে হাসতো, এখন রিক্সা পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেল, সো ইট অ্যাডভান্সেস। ওটাও চলে আসবে কোনো টেকনোলজি যেখানে হাইড্রোজেনকে কুল রাখা যাবে। চলে আসো, আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিড, আয়রন গিয়ে বললো সালফিউরিক অ্যাসিডকে ব্রো চল হাট, মানে এইচ কে বললো ব্রো তোর জায়গায় আমি যাব, এইচ বেরিয়ে গেল, H2 তৈরি হলো, ফেরাস সালফেট তৈরি হলো। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, HCl দিয়েছি বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, H2SO4 দিলে অ্যালুমিনিয়াম সালফেট, HNO3 দিলে অ্যালুমিনিয়াম নাইট্রেট। মানে যার অ্যাসিড ক্লোরাইড সল্ট, সালফেটের অ্যাসিড সালফেট সল্ট, নাইট্রেটের অ্যাসিড নাইট্রেট সল্ট তৈরি হবে। আর কি বলছে, ক্যালসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট তৈরি করবে, সালফেট সল্ট তৈরি হচ্ছে। আচ্ছা, কপার সিলভার তো করতে পারবে না, কারণ হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না, কারণ হাইড্রোজেনের ইলেকট্রিক পোটেনশিয়াল বেশি সিরিজ ওয়াইজ। समझा? फटाफट रिएक्शन, जस्ट रिएक्शन गुলো লিখে রাখ খাতাতে।
অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, হুম হুম হুম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম তো অক্সিডাইজ করার কিছু নেই, ও তো আছে একা এলিমেন্ট হিসাবে। যদি কম্পাউন্ড হিসাবে থাকতো তখন অক্সিডাইজ করতে পারতো ভালোভাবে, তো একা এলিমেন্ট হিসাবে আছে, সিঙ্গেল এলিমেন্ট। আচ্ছা, অ্যালুমিনিয়ামের এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু সিটা বড় হাতের হয়, এইচ রে কিন্তু সিটা বড় হাতের, তো কিন্তু সিটা ছোট হাতের লিখে ফেলিস। ক্লোরিনের তো সি বড় হবে না, এলটা ছোট, ফার্স্ট ওয়ার্ড তো বড় হয়। ডান রে, চল এখানে ক্যালসিয়ামেরটা বলি, ক্যালসিয়াম, ক্যালসিয়াম সালফেট, H2O। আচ্ছা, হাইড্রোজেন কি বলছে, দরকারি কথাবার্তা। হাইড্রোজেন অলওয়েজ রিলিজ হবে, হাইড্রোজেন ওই ম্যাচটিকে বার্ন করবো, পপ সাউন্ড বেরোবে। অনলি রিঅ্যাক্টিভ মেটালস মানে যারা হাইড্রোজেনের উপরে আছে তারা একমাত্র রিঅ্যাকশনটা পারফর্ম করবে, কারণ H2 কে বের করতে হবে। নেক্সট, আহা আহা হা হা, নাইস। পুরো সিরিজ মুখস্থ, মুখস্থ, আরে নাইস, ক্যা বাত है, क्या बात है। 12 দেখবো থাকে কিনা, কারণ এখানে সিরিজটা পড়বি 10 to 12, 12 আছে 30 খানা কম্পাউন্ড, সরি 30 খানা এলিমেন্ট, তব মজা আয়েগা। চলাই চলাই, এখন একদম ভালো করেছিস। অ্যাক্টিভিটি সিরিজ কি করবে, মেটালসদের অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু জেনে রাখ নন মেটালস এবং আয়ন্সদেরও অ্যারেঞ্জমেন্ট করার জায়গা রয়েছে। হ্যাঁ, আমাদের সিলেবাসে মেটালস অ্যারেঞ্জমেন্ট দিয়ে আপাতত রয়েছে, ঠিক আছে। আইসিএসসি বোর্ডে পুরো আয়ন্স আর হ্যালোজেন অ্যারেঞ্জমেন্টও রয়েছে। শুধু জেনে রাখ, হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন একদম বেকার, কোনো রিয়াকশনেই, মানে এখানে কি রিপ্লেস হয়ে যাওয়া, ফ্লোরিন কোনো রিপ্লেসমেন্টই যায় না, যেখানে আছে ভাই যাবো না, কি করবি করে যাবো না, ফ্লোরিন মাথায় রাখি সেটা, ঠিক আছে, আসবে না, বাট তাও চলাই। ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি সাজাবো, ভালো কথা বলছে। এই লাইনটা দরকার, দেখ প্রগতি, ইট টেলস হাউ ইজিলি আ মেটাল ক্যান লুজ ইলেকট্রনস। মেটাল কি করে, ইলেকট্রন লুজ করে, কারণ যদি মেটালের প্র্যাকটিক্যাল কনফিগারেশন দেখিস, সোডিয়ামের, পারিস তো কনফিগারেশন করতে, 2,8,1, এগুলো পারিস তো? হরে কৃষ্ণ, ও মাই গুডনেস, এ তো গয়া। আচ্ছা, এরপরে কেমিক্যাল বন্ডিং পড়াবো, কেমিক্যাল বন্ডিং সিলেবাসে নেই, কিন্তু অর্গানিক পড়তে গেলে ওটা লাগবে, ওখানে একটু ভালোভাবে শিখে নিবি। যেমন ধরে নে তোর আরিস এমন হচ্ছে পারে, এগুলো বল দেখি, পটাশিয়ামের কনফিগারেশন। মানে 2881, 2881। সোডিয়ামের জেড কত আর পটাশিয়ামের জেড কত? না, মানে অ্যাটমিক, হ্যাঁ, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। এগুলো হচ্ছে কোন সেলে কতগুলো ইলেকট্রন ডিভাইড থাকে, বুঝলি। সেলগুলোর নাম আছে, মনে কর, কে সেল, এল সেল, এম সেল, ওই যে নিউক্লিয়াস, ফার্স্ট সেল কে, এম, এগুলো তো পড়েছিলি, কে, এল, এম, এন, ও, পি। তো কে তে দুটো থাকতে পারে, এল এ 8টা করে, এম এতে 1 8 আছে, এখানে এন, এটা এন এতে আছে। যদি ভালো করে খেয়াল করিস, সোডিয়াম পটাশিয়ামের আউটার সেল, একদম বাইরের সেলে দেখ, এম এতে একটা, এন এতে একটা, বাইরের সেলে একটা আছে,
বাইরের সেলে একটা আছে। ও যদি একটা তাড়িয়ে দেয় তাহলে ওর লাস্ট সেল 8 চলে আসবে, লাস্ট সেল 8 চলে আসবে। লাস্ট সেল 8 মানে হচ্ছে নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস। নোবেল গ্যাস একদম হাইলি স্টেবল, নেচারের চরম সুখী জীবন ভাই, কারোর সাথে কোনো ঝামেলা নেই, সুখী সুখ। কেমিস্ট্রির মেন ফান্ডা হচ্ছে স্টেবিলিটি ভাই। হ্যাঁ, চিল থাকতে হবে। যদি 8 পেয়ে যায়, চিল থাকবে, 8 পেয়ে যায় নোবেল গ্যাস কনফিগারেশন, তো সোডিয়াম বলবে ভাই 1, বেরিয়ে যা ভাই, তুই বেরিয়ে যা ভাই, তুই বেরিয়ে গেলে আমি খুশি থাকবো। ওই জন্য একটা কোয়েশ্চেন দেয়, যেটা বোর্ডে দেবে তোদের, Na প্লাস ইজ মোর স্টেবল দেন Na। Na প্লাস মানে একটা বেরিয়ে গেছে, তো ইলেকট্রন একটা বেরিয়ে গেছে, তাহলে 2,8 Na প্লাস এর কনফিগারেশন প্রগতি 2,8, তাহলে এটা হয়ে গেছে স্টেবল কনফিগারেশন। এটা একটা স্টেবল কনফিগারেশন 2,8, তো নোবেল গ্যাসের কনফিগারেশন। Na প্লাস নেচারে হেভি সুখের জীবন কাটায়, কষ্টের জীবন Na কাটায় ভাই, Na কাটায়। ও একটা বের করতে পারলে খুশি হবে, পটাশিয়ামও তাই, একটা বের করতে পারলে খুশি হবে। তো সেটাই বলছে, মেটাল চাই ইলেকট্রন লুজ করতে, তো যে বেশি আগে লুজ করতে চাইবে সে বেশি পজিটিভ আয়ন তৈরি করবে, ক্যাটায়ন তৈরি করবে। ওটার বেসিসেই সিরিজটা সাজানো হয়েছে। আমাদের সিরিজে যারা টপে থাকবে ওপরে, তারা হাইলি রিঅ্যাক্টিভ। হাইলি রিঅ্যাক্টিভ মানে কি, ইলেকট্রন বের করে দেবে, বেরো ভাই বেরো, জলদি বেরো জলদি বেরো। পটাশিয়াম সোডিয়াম যেমন। নিচের দিকে যারা আছে তারা আবার একটু ঠিক আছে, ঠিক আছে, 20-তে 5 আসছে, চলে যাবে, সেই তো একটাই জীবন, একদিন তো মরেই যাবে, এত নাম্বার পেয়ে কি হবে, এরকম। আবার অনেকে না না ভালো করতে হবে, লাইক দ্যাট, ঠিক আছে। হ্যাঁ, তো গোল্ড প্ল্যাটিনাম যে ঠিক আছে, আমাদের তো ভ্যালু এমনিই আছে, লোক আমাদের এমনিই কিনবে, ঘ্যাম আছে ভাই, ঘ্যাম আছে, আর অহংকার আছে গোল্ড প্ল্যাটিনাম। তোদের মেটাল ক্যাটাগরি আউটার সেলে বের করে দিলে স্টেবল হবে, কিন্তু তাও ওরা অতটা যায় না। এর কারণ ক্লাস 12 আরো ভালো করে পড়বি যখন কেমিক্যাল কম্পাউন্ড পড়বি, কোঅর্ডিনেট কম্পাউন্ড, যে এদের মধ্যে একটা এক্সট্রা কনফিগারেশন আছে যেটা এদেরকে স্টেবল করে দেয়, হাফ স্টেট কনফিগারেশন, হাফ ফিল্ড কনফিগারেশন, পরের ব্যাপার আছে। আচ্ছা, কি বলছে এই সিরিজ থেকে আর কি জানতে পারবো, রিঅ্যাকশনস কিভাবে হবে মেটালস এর সাথে, डिस्प्लेसमेंट रिएक्शन, কে কাকে মেরে তাড়াবে, सिंपल। ये है आपका सीरीज, पेश किया जाए मालिक, पेश किया जाए। ধরে মুখস্থ করতে হবে, আমার মনে হয় এগুলো মনে থাকবে। তিন এখানে দেখলি বলে কোথায় যেন তিন আছে, জানো এসএন না, মানে কিছু কিছু বইতে 3 থাকে, কিছু কিছু বইতে 3 ম্যাক্সিমাম 3 কে দেয় না, কারণ 3 এক্সাক্ট মেটাল ক্যাটাগরিতে তো পড়ছে না, আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ মেটালস এর করছি। দেখ 3 আছে নন মেটালে, দেখ 50 তে আছে অ্যান্টিমনির পাশে, ঠিক আছে। 3 এর মেটালিক ভাই শুনে রাখুন, নেচারে 100% মেটাল কেউ নয়, 100% নন মেটাল কেউ নয়, সবার মধ্যেই কিছু মেটালিক নন মেটালিক মিশে আছে, কারোর মধ্যে মেটালিক প্রপার্টি বেশি, কারোর মধ্যে নন মেটালিক প্রপার্টি বেশি। এই কথাটা ক্লাস 11 ফার্স্টে বলা হবে, বলে মার্কিউরি আমিও জানি না ভাই কেন দেয়নি, থাকবে এখানে কোথাও একটা, তারপরে পরে দিয়ে দিস তাহলে, এখানে লিখতে গিয়ে হয়তো হয়নি, টাইপ করার সময় হয়তো পড়েনি। তাহলে এই নিচে বলছিস তো, এই যে নিচে তাহলে দিয়ে দিস নোটসে, এখানে তাহলে একটা নোট করে দিস, তাহলে নোটস পাওয়ার সময় নোট করে দিস। দেখ মেন সিরিজের ব্যাপারটা কি বলছে, হাইড্রোজেন হচ্ছে রেফারেন্স ধরা হয়, মনে রাখবি হাইড্রোজেনের ইলেকট্রিক পোটেনশিয়াল, আমরা ফিজিক্সে পড়েছি পোটেনশিয়াল, পোটেনশিয়াল পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল ই নট ধরা হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল কেমিস্ট্রিতে ই নট লেখা হয়, জিরো ধরা হয়, জিরো ধরা হয়, ও হচ্ছে রেফারেন্স। জিরোর বেশি মানে উপরে যাবে, জিরোর কম মানে নিচে নামবে, সমঝা। তো ইলেকট্রিক পোটেনশিয়ালও জিরো, তার উপরে কারা আছে দেখ, সবার উপরে আছে পটাশিয়াম, অ্যাকচুয়ালি এর উপরেও আছে লিথিয়াম, পটাশিয়ামের উপরেও আছে, ম্যাক্সিমাম বইতে দেখবি লিথিয়াম, তোদের এনসিইআরটি শুধু পটাশিয়াম থেকে স্টার্ট করেছে, তার উপরেও লিথিয়াম আছে, কিন্তু লিথিয়াম প্রথম কথা তো অত হিউজ অ্যাভেলেবেল নয়, আর লিথিয়াম নিয়ে ইন্ডাস্ট্রি কাজ খুব একটা হয় না, ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে লাগবে এমন জিনিস দরকার না, তো ওই জন্য পটাশিয়াম থেকে স্টার্ট করেছে, হাইলি রিঅ্যাক্টিভ। পটাশিয়াম সোডিয়াম ভাই ভাইরা ভাই বললাম, পটাশিয়াম সোডিয়াম, ঠিক আছে, প্রগতি দেখে নে পরে বই দেখিস, পটাশিয়াম সোডিয়াম একসঙ্গেই মোটামুটি ধরে নে, পটাশিয়ামের হালকা একটু বেশি, আবার হাইড্রোজেন লেখাই আছে,
ক্যালসিয়াম মোটামুটি, ম্যাগনেসিয়াম চলবে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড। হাইড্রোজেনে আসলো, এ দেখ আরিশা, লেড পুয়ারলি রিঅ্যাক্টিভ, হাইড্রোজেন রেফারেন্স। এদের যে দুজনের ই নট ইলেকট্রিক পোটেনশিয়ালের ডিফারেন্সটা অনেক কম পয়েন্টের বেসিসে, কিন্তু এর সাথে কে এর চেক করবি ভালো ফ্লাকচুয়েশন নাম্বারের বেসিসে, ডেসিমেল না নাম্বারের বেসিসে। আর লেড আর এইচ এর মধ্যে পয়েন্টের বেসিস, জন্য লেড খুব বেশি হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না, বুঝলা। বাকি যারা নিচে আছে এইচ এর নিচে, কপার যেমন বলছে, ম্যাগনেসিয়াম থাকবে, সিলভার, গোল্ড, নিচে প্ল্যাটিনামও ধরবে, এরা আবার অতটা পাওয়ারফুল নয়, হাইড্রোজেনের নিচে আছে বাবু, নিচে নিচের পোস্টে আছে, ভাব না কোম্পানির মতো নিচের পোস্টে, এদের রিঅ্যাক্টিভিটি কম, বুঝলি। সব থেকে মনে রাখা, ওপরে সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম তো একই সাথে, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তারপর বাকিগুলো পড়বে নিচে থাক, আরামসে মনে থাকবে। কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, চিল যারা, চিল মেটাল যারা একদম জুয়েলারি চিল মেটাল, তারা ম্যাক্সিমামটা নিচের ক্যাটাগরি, এরা অতটা রিঅ্যাক্টিভিটি শো করবে না, বুঝলা। ঠিক আছে, আমার মনে হয় মনে থাকবে, যদি রোজ একবার করে দেখিস জিনিসটা মনে পড়ে যাবে। বল কোনো প্রশ্ন, কি ভাবছিস তোর? এগোই, চল নেক্সট এক্সাম। আয় বস বস বস, দরকারি কথাবার্তা দেখ কি বলছে। খাতাতে একটা কাজ করতো, খাতাতে হেডিং কর, যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা অ্যাক্টিভিটি সিরিজ, বস করে। আরে আবার লেখ না খাতাতে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, অ্যাক্টিভিটি সিরিজ। ও স্মার্ট পেপার, শুধু নামগুলো পরপর লিখে রাখ, বা কমা কমা দিয়েও লিখতে পারিস, বুঝলি। আরে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে এরকম কমা কমা দিয়ে লিখে দে না, পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম, আগে লিথিয়াম জুড়তে পারিস, এইভাবে, বুঝতে পারলি? বললি একদম রিভাইজ করে নে, অনিশা রিভাইজ করে নে। এগোই, ওখানে কি এইচজি দিয়েছে? আচ্ছা সিউর নিচে এইচজি দিয়েছে, আচ্ছা আচ্ছা, সিউর নিচে এইচজি, তারপরে কি আছে? তারপরে এজি আছে, তারপরে এইউ আছে, আচ্ছা এখানে এইচজি হবে। আরে বিভিন্ন বইতে বিভিন্ন থাকে। সিউর কিন্তু ইউটা ছোট, সি ইউর ইউটা ইউ 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 ইউটা ছোট। ঠিক আছে বস, এগোই, ডান, চল। দরকারি কথাবার্তা কি বলছে? হাইড্রোজেন মেটাল নয়, কিন্তু ওকে রাখা হয়েছে, ইজ ইনক্লুডেড ইন দ্য সিরিজ। শুরুতেই বলছিলাম ও মেটাল নয়, মেটালিক প্রপার্টি নেই ওর, কিন্তু ওকে রাখা হয়েছে অ্যাজ আ রেফারেন্স। কারণ দেবে কিন্তু এক্সামে, কারণ ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল জিরো, ই নট জিরো, ওর ক্যালকুলেশন করে এসছে, আমি বলছি না, ক্যালকুলেশন করে জিরো এসছে, বুঝলে। পোটেনশিয়াল ওর জিরো, তাহলে ওর রেসপেক্টে হায়ার পোটেনশিয়াল পাওয়ারফুল, লোয়ার পোটেনশিয়াল। আচ্ছা জিরোর কম লোয়ার পোটেনশিয়াল কি হবে, পজিটিভ না নেগেটিভ? ইয়েস রে, জিরোর কম পোটেনশিয়াল নেগেটিভ। তাহলে যদি এই কোশ্চেনটা আসে, আমার মনে হয় সুস্থ মস্তিষ্কে পারবে নেগেটিভ পোটেনশিয়াল কার কার আছে। গোল্ড, কপার, এইচজি, এজি, পিটি। পজিটিভ পোটেনশিয়াল, হাইয়েস্ট পজিটিভ পোটেনশিয়াল অ্যাকচুয়ালি লিথিয়াম যদি থাকে দিবি, যদি অপশনে থাকে, না হলে পটাশিয়াম দিয়ে চালাবি, সমঝা। মেটালস অ্যাবভ হাইড্রোজেন ডিসপ্লেস হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন দেখবে মেরে সরিয়ে দেবে, কারণ ওই মেটালগুলোর পাওয়ার বেশি। বিলো হাইড্রোজেন পারবে না, কারণ হাইড্রোজেনের পাওয়ার বেশি, পাওয়ারের খেলা ভাই। ওকে চলো, ফ্রম অ্যাসিডস ভয়েস বল, কিসে চেঞ্জ হয়ে যায়? কোনটা? ভয়েস কিসে চেঞ্জ হয়ে যায়? একটা গ্যাস ভয়েস চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারলাম। বালুন থেকে নেয় না, ভয়েস চেঞ্জ হয়ে যায় গ্যাসটা। বেলুন ইনহেল করলে, বেলুনে তো তোর এ গ্যাস ভরা থাকে, হিলিয়াম ভরা থাকে, নাহলে হাইড্রোজেন ভরা থাকে, হালকা গ্যাস ভরা থাকে। এবার ভয়েস চেঞ্জ হওয়ার জন্য অন্য নানান কারণ হতে পারে, তোর ওই গ্যাসটা আমাদের এই যে
রেসপিরেটরি সিস্টেমের জন্য সুইটেবল নয়, এখানে হিট করে। যেমন অক্সিজেনের স্মুথ গ্যাস এই রেসপিরেটরি সিস্টেম থেকে আসার সময়, বেরোনোর সময় বা CO2 বেরোনোর সময় এখানকার যে সেলস গুলো থাকে, যে পার্টিকেলস গুলো থাকে, হিটিং এ ফ্রিকশন কম জেনারেট হয়, স্মুথলি বেরিয়ে যায়। হিলিয়ামের মেবি বা হাইড্রোজেনের মেবি হয়তো ওটা আছে, ইনহেল এক্সহেল করলে প্রবলেম হয়, এই জন্য। এগোই এগোই বস, বেরো। আরে কাজ করছে না কেন? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে ভয় পেয়ে গেল নাকি? যাই হোক, চলে। এক্সট্রাকশন অফ মেটালস বের করবো এবার। মেটাল বের করবো ভাই, ঠিক আছে? আমাকে কোনো মেটেরিয়ালস দিয়ে দেবে, সেখান থেকে মেটালকে বের করে আনবো। মেটাল পাবো, খালি পিওর মেটাল, বাজারে বেচবো, পয়সা কামাবো। সিম্পল বিজনেস। ওকে, চলায়। আচ্ছা, কি কি স্টেপ ফলো করা, এটা বেসিক স্টেপ দিয়েছি। বেসিক স্টেপ: কনসেন্ট্রেশন, ফিজিক্যাল সেপারেশন অফ ওর ফ্রম ইম্পিউরিটিস। প্রথমে জানিস তো ওর নেওয়া হয়, ওর মিনারেলস এগুলো বুঝিস তো। প্রথম ওর কালেক্ট করা হয়, তার থেকে যা যা ইম্পিউরিটিস আছে বাদ দাও ভাই, বাদ দাও, ঠিক আছে? ক্যালসিনেশন বা রোস্টিং করা হয়, এটা ইউটিউবে রোস্টিং নয়, কেমিক্যাল রোস্টিং। হিট দেওয়া হয়, হিটিং ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন বা প্রেজেন্স অফ এয়ার। যদি অক্সিজেন ছাড়া হিট করিস ক্যালসিনেশন, অক্সিজেন দিয়ে হিট করিস রোস্টিং, করে কি করা হবে? অক্সাইডে কনভার্ট করতে হবে, অক্সাইডে কনভার্ট করতে হবে। রিডাকশন, অক্সিডেশন, রিডাকশন, কনভার্সন অফ মেটাল অক্সাইড টু ফ্রি মেটাল। অক্সাইড তৈরি হয়েছে, ওই অক্সাইড থেকে আমি ওকে বাদ দেবো, রিডিউস করবো, মেটাল পাবো, রিফাইন করবো, রিফাইন করে আমি ক্রুড মেটাল পাবো, সেটাকে একটু ভালো করে বাক্সে পুরে বেচবো। সিম্পল। এগুলো অতটা ইন্টারেস্টিং নয়। আচ্ছা, আজকে এক্সট্রাকশন অফ মেটালের ওটা কাজ করছে না, তোর মেন ওভারঅল প্রসেসটা বলে দেবো। নেক্সট ক্লাসে পুরো ডিটেলসে এক্সট্রাকশন হবে, পুরো ভাই বিজনেস চালাবো। রেডি? সাবাস। এই যে বেসড অন, এটা জাস্ট ওভারঅল আইডিয়া, এটা নেক্সট ক্লাসে ফুল ডিটেলস হবে ভাই, চিন্তা করিস না। রিঅ্যাক্টিভিটি সিরিজে এক্সট্রাকশন ওয়াইজ কিরকম ডিভিশন করা হয়েছে। টপ যারা একদম টপ মানেই বুঝে যা হাইড্রোজেনের ওপরে একদম ভাই, টপে আছে, টপে আছে, টপে আছে। এই কজনই ছিল মনে কর, এই কজনই ছিল। লিথিয়ামকে নেওয়া হবে না ভাই, লিথিয়াম নিয়ে খুব একটা ইন্ডাস্ট্রি পারপাজে কাজ নেই। এই কজন ছিল, মনে আছে তো? এদের এক্সট্রাকশন প্রসেসটা সাইন্টিফিক নাম দেখ, ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস। এদের মোল্টেন সল্ট নেওয়া হয়, প্রেফারেবল। সলিউশনও নেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হয়, কিন্তু মোল্টেন সল্ট প্রেফারেবল। যেমন NaCl, NaCl নুন, NaCl কিন্তু ওখান থেকে সোডিয়াম বের করা যায়, জানিস তো? আমাদের ইন্ডিয়াতে প্রচুর NaCl আছে, একবার গুজরাটে যা, ওখানে হয়েছিল না সল্ট রেভলিউশন, জানিস তো? আমরা তো পুরো সমুদ্র দিয়ে ঘেরা, তো NaCl এর ভান্ডার আমাদের কাছে আছে, তো সোডিয়াম হিউজ অ্যামাউন্টে আমরা বের করতে পারি, সমঝা কিনা? তো কি করে করব? সোডিয়ামের অ্যাকোয়া সলিউশনও নেওয়া যায়, কিন্তু প্রেফারেবল সোডিয়াম যে সল্ট হয় গলানো, মল্টেন, গলে যাওয়া, গলাতে হয়, ওকে গলাতে। মল্টেন নিলে ভালো হয় রিয়াকশনটা, ইলেকট্রোলাইটিক রিডাকশন বা ডিসোসিয়েশন বলে, ইলেকট্রোলাইসিস প্রসেস। যারা মাঝামাঝি আছে, মিডল ক্লাস, যারা মিডল ক্লাস, তাদেরকে কার্বন ছুড়ে রিডাকশন করে দেয়, কার্বন দিয়ে রিডিউস করে দে বা কার্বন মনোক্সাইড দিয়ে করে দে, খালি মেটাল পেয়ে যাবে। নিচের দিকে যারা আছে, একটু যারা রিয়াকশনে ইন্টারেস্টেড নয়, তাদের জন্য রোস্টিং বা হিটিং অ্যালোন, গরম করলেই হয়ে যাবে, মানে এক্সট্রা হিউজ প্রসেস তাদের লাগবে না, সমঝা? ও তো কাজ করছে না এটা। এক্সাম্পল দেখ, অ্যালুমিনিয়াম, এই যে বলছিলাম, ওর বলতে বক্সাইড, বক্সাইড থাকে খনির মধ্যে, মাটির মধ্যে ভেতরে। ইলেকট্রোলাইসিস প্রসেস ইউজ করব। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লেভেলের প্রথম বানিয়েছিলেন দুজন কেমিস্ট, হল আর হেরোল্ড। এই প্রসেসটা ICSE তে আছে, তোদের নেই। হল হেরোল্ড প্রসেসে অ্যালুমিনা, বক্সাইড মানে অ্যালুমিনা, এটা অ্যালুমিনা, অ্যালুমিনিয়াম অক্সাইড, তো ডাকনাম হচ্ছে অ্যালুমিনা, তার থেকে অ্যালুমিনিয়াম বানাচ্ছি। আচ্ছা, লোহা নিয়ে নে, হেমাটাইট জানিস তো? রেড হেমাটাইট ইউজ করা হয়, লাল রঙের রেড হেমাটাইট লোহার অ্যাজ আ ওর হিসাবে। কার্বন ছুঁড়ে মার, কার্বন ছুঁড়ে মার, দেখ কার্বন লোহাকে তাড়িয়ে দেবে, CO হয়ে বেরিয়ে যাবে, লোহা একা পড়ে থাকবে।
সিও তো গ্যাস, বেরিয়ে যাবে ফুরফুর করে, লোহা একা চেম্বারে পড়ে থাকবে, তুই বের করে নে, পিউরিফাই করে নে, বাক্সে করে বিক্রি কর। কপার, কপার পাইরাইটিস ইউজ করা হয় CuFeS2, কপার পাইরাইটিস, রোস্টিং সেল রিডাকশন, অক্সিজেন দিয়ে দে, আপনি খুলে বেরিয়ে যাবে। এস আর ও এর মধ্যে গভীর প্রেম ভাই, সালফার অক্সিজেন খুব পছন্দ করে, SO2 হয়ে বেরিয়ে যাবে, কপার আপনি পড়ে থাকবে, জাস্ট সিম্পল অক্সিজেন দিলেই হয়ে যাবে, এক্সট্রা ভাবে কোনো এফার্ট দিতে লাগে না। কপার পাইরাইটিস, এটা মনে হয় টাইপিং এ মিস্টেক করেছে, একবার দেখছি তারা। কপার পাইরাইটিসে ফ্লোরিনটা মনে হয় ওখানে দেয়নি, একবার দেখে নিচ্ছি তারা। কপার পাইরাইটিস সিম্বল, কপার পাইরাইটস প্লাস অক্সিজেন, আচ্ছা ওখানে একটা একটু মিস্টেক হয়েছে, মিস্টেক, ওখানে একটা FeS বেরোয়, বুঝলা? বুঝতে পেরেছি। আরে গল্পটা কি বলতো, কি হয় বলতো, এ দেখ, প্রথমে হচ্ছে CuFeS2, এটাকে প্রথম ব্রেক করা হয়, এইটাকে ব্রেক করলে 2FeS2, এটাকে ব্রেক করলে তোর হয় হচ্ছে 2Cu2S, ওটা ফাইনালটা লিখেছে 2FeS প্লাস 4SO2, এবার বুঝতে পারলি? এটাকে নেওয়া হয়েছে ডাইরেক্ট, সমঝা? লাস্ট রিয়াকশনটা নেওয়া হয়েছে, এরপরে একে করা হবে রিডাকশন, সেটা ওটা, শুধু কপার পড়ে থাকবে, শুধু কপার পড়ে থাকবে। আচ্ছা এখানে ব্যালেন্সিংটাও হালকা বলে দিই, স্কোপ পেয়েছি যখন, আর SO2 হয়ে বেরিয়ে যাবে, ইজি করার জন্য উপরে রিয়াকশনটা দেয়নি। আচ্ছা প্রগতি, ব্যালেন্সিং পারিস তো? একদম। ফার্স্টে মেন এলিমেন্ট গুলো চেক করতে হয়, স্যার কপার দুটো আছে, পেন্সিল আগে করতে হয়, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, স্যার কপার 2 বসিয়ে দাও, ভেরি নাইস। স্যার সালফার একা আছে, একা রেখে দাও, অক্সিজেন 2 আছে স্যার, 2 ছেড়ে দাও। প্রথম মেন এলিমেন্ট গুলো ট্যালি করতে হয়, তারপরে অক্সিজেন হাইড্রোজেন গুলো ট্যালি করলে ভালো। বেশ বেশ বেশ, এই রিঅ্যাকশনটা না দিলেও হবে, চাপ নেই, ডিরেক্ট Cu2S থেকেই তো কাজ করাবে, এটা তো ইন্টারমিডিয়েট একটা স্টেপ, কারণ এখানে তো আমি কপার প্রোডাকশন পাচ্ছি না, এটা ইন্টারমিডিয়েট স্টেপ, আলটিমেটলি এটাকে আমি বের করে এনে কপার প্রোডাকশন করাবো, তো এই লাস্ট ইকুয়েশনটা যেটা দেওয়া আছে ওটাই দরকার। ওকে বস, করলে? সাবাস সাবাস সাবাস। বল, এখানে তাহলে 3টে ইকুয়েশন লিখে রাখ, 3টে, বল ডাউট থাকলে বল। 3টে ইকুয়েশন লিখে রাখ, L2O3 হলো H2O থাকে, হ্যাঁ এটা শুধু বক্সাইডের মানে ড্রাই বক্সাইডটা লেখা হয়েছে, H2O থাকলেও যখন আমি রেলাইসিস করবো H2Oটা বেরিয়ে যাবে, এটা দেয়নি, XH2O থাকে। করলি? আচ্ছা এতটুকুই রয়েছে, ঠিক আছে, এর শেষে কিছু পেজ ফাঁকা আছে, এখানে আমি কিছু MCQ কোয়েশ্চেন্স অ্যাড করব, এখনো করিনি, তো আমি নোটসটা দিয়ে দেবো, কিন্তু এই পেজগুলো তোদের নোটসও ফাঁকা থাকবে, তোরা PDF দেখে লিখে নিবি নোটসে, বুঝতে পারলি? ঠিক আছে, PDF দেখে এটা 26 নম্বর, তারপর থেকে দিয়ে দেবো। তাহলে নেক্সট ক্লাসে এই পুরো এক্সট্রাকশনটার ইন্ডিভিজুয়াল পুরো কাটাছেড়া করা হবে। বল এবার যে ডাউট ফাউট গুলো ছিল তো ফটাফট বলে নে। কারেন্টের হোমওয়ার্ক ছিল তাই তো, চল ফটাফট ডিসকাস করে দিই। আনিশার কি এরপরে পড়া আছে? পড়া থাকে?
কোথায়? আরে ভাই দাঁড়া, বল রে, কি তোমাদের ডিসকাশন বলো? ওই তিনটে কারেন্টের সাম হোমওয়ার্ক চেকিং হবে এবার। দেখ আমি সার্কিটটা ড্র করি, তোরা মিলিয়ে নিবি অ্যান্সার। সেটা তো ইচ 2 ওহম করে। আচ্ছা ডাইরেক্ট আমি এক্সামে দিলে হচ্ছে কারেন্ট এইচডব্লিউ, তো 1 এর মেন সার্কিট কিন্তু আঁকতে হবে বস, সমঝা কিনা? এক্সামে, এখানে না, এক্সামে দিলে কোশ্চেন দেখে মেন সার্কিট, নাহলে ছাড়া বুঝবো কি করে ভাই? মেন সার্কিট ড্র করতে হবে, আঁকতে হবে ভাই, কিছু করার নেই, ওটা আঁকতে হবে, আঁকতেই হবে। আরে এত বড় ডায়াগ্রাম দেবে না ভাই, চিন্তা নেই। সিবিএসসি ক্লাস 10 হচ্ছে ইলিটারেসি দূরীকরণ, হেভি ইজি কোশ্চেন। তোর দেখে মনে হবে কত কিছু পড়েছি, কিছু এসছে, সিম্পল থাক। সবগুলো 2 আছে, আমি পাশে ক্যালকুলেশনটা শো করছি। নিয়ম কি বলতো? সার্কিট ক্যালকুলেশন, সার্কিট ক্যালকুলেশন, সার্কিট ক্যালকুলেশন। আর মিনিমাম 3টে সার্কিট ড্র করবি, টিচার ফুল ইমপ্রেস। লাস্টে অ্যান্সার চেক করবে খালি। দেখ এই দুটো সিরিজ, এটাও সিরিজ, এটা প্যারালাল, তাই তো? তাহলে শুধু সিরিজেরটা আমি হালকা ক্যালকুলেশন শো করে দিচ্ছি, 2 + 2 তাহলে হয়ে যাবে 4 ওহম, সবগুলো 2 আছে তো। আর প্যারালালে 1/2 1/2 করে হয়, মনে আছে তো? শর্টকাট হচ্ছে গুণ করে যোগ, 2 × 2/2 + 2, এটা মনে আছে? দুজন যদি প্যারালাল থাকে, R1 R2 R1 + R2 তাড়াতাড়ি হয়ে যাবে। ভেবে দেখ, 1/R1 1/R2 R1 R2 R1 + R2 তাড়াতাড়ি হয়ে যাবে। 1/, করার টাইমটা বেশি যাবে। তাহলে এটাও 2 ওহম আসছে। এটা কিন্তু দুজন প্যারালাল থাকবে, তিনজনে আবার করতে যাও না ভাই, তিনজনে হয় না। R1 R2 R1 + R2 কোনটা রে? ও আচ্ছা আচ্ছা, অবশ্যই। কে টু লিখেছে? না, हमें तो नहीं दिखा। ঠিক আছে, চলবে, চলা হয়। এখানে দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান, তাহলে এটা এ আছে, বি আছে। এটা কত হলো জানো? 4 হলো না? এটা 4 হলো, এটা কত হলো রে? এটা 1 হলো, এটা 4 হলো, তাহলে ফাইনাল তো ডাইরেক্ট লিখে দিতে পারবি, 9 হচ্ছে তো। লাস্টে লিখতে হবে কিন্তু আর ইকুইভ্যালেন্ট 9 ওহম বলে বক্স করতে হবে ভাই, অ্যান্সার বক্স করবে, সমঝা? দেখে না কত করেছিস, 9 হবে, এটা কিছু নেই। বলো বস, করেছো কোথায়? সব বাদ দে, ক্যালকুলেশন লেখা, মার্কস দেবে না। সার্কিট ক্যালকুলেশন, সার্কিট ক্যালকুলেশন, সার্কিট ক্যালকুলেশন, স্টেপস, সার্কিট। ঠিক আছে, পরের বার থেকে খেয়াল রাখবি, সার্কিট ক্যালকুলেশন, যে সার্কিট পাশে ক্যালকুলেশন, সার্কিট ক্যালকুলেশন। ওকে, এই কোশ্চেনটাই 3 মার্কস থাকবে। ভাবা যায় কি গরিবের দশা দেশে পড়লো। স্টেপসটা ম্যাটার করবে, সমঝা? তুই সার্কিট, তুই ক্যালকুলেশন করেছিস, পাশে তুই সার্কিট গুলো করে দিবি। এর ছোট সার্কিট বললাম না, মিনিমাম 3টে সার্কিট থাকবে, মিনিমাম 3টে। এই দুটোর যে সিম্পলিফাইড, এইটার সিম্পলিফাইড, এটার সিম্পলিফাইড। আচ্ছা আচ্ছা, পাশাপাশি করবি, সার্কিট সার্কিট সার্কিট, ক্যালকুলেশন ক্যালকুলেশন ক্যালকুলেশন, বুঝলা? কারণ পাশাপাশি ট্যালি করে। ওকে বস, চলো। আচ্ছা, দুয়েরটা মেন সার্কিট, মেন সার্কিটের পরে একটা ক্যালকুলেশন হবে। সবগুলো কত করে আছে রে? 1 আছে তো। তাহলে ফার্স্টে R1, আচ্ছা ওখানে 3টে করে আছে, তাহলে এটা হবে তোর 1/R1 = 1/1 + 1/1 + 1/1। তাহলে দেখ উপরে 3 চলে আসছে, এখানে 3 আসছে, তাহলে R1 = 1/3 হয়ে গেল এটার জন্য। আচ্ছা পাশে দেখ আবার দুটো প্যারালাল আছে, দুটো প্যারালাল হলে গুণ করে যোগ, তো বুঝতে পারলি? এই যে 3টে প্যারালাল, তো 3টে প্যারালাল তো 1/1/1 করে হবে, 1 1 1 করতে 3 হবে ভাই। উল্টে দেবো না, আমার তো R1 দরকার, তো 3 কে উল্টে দিলে কি হবে? 1/3। আর এখানে দুটো প্যারালাল আছে, এই যে দুটো প্যারালাল, তো দুটো প্যারালাল বললাম না, গুণ করে যোগ, ইজি হয়ে যাবে না? তাহলে ফাইনাল সার্কিট কি দাঁড়াচ্ছে দেখ, এখানে একজন আছে, এখানে একজন আছে,
এখানে একজন আছে, এটা বি পয়েন্ট আছে, এ পয়েন্ট আছে। এটা কত হয়েছে? প্রথমটা 3 হয়েছে, না সরি 1/3, ঠিক বলেছে। তারপর একটা 1 হয়েছে, তারপর একটা হাফ হয়েছে। এবার তো অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর 3 নাম দিয়ে দে, তাহলে 1/3 প্লাস 1 প্লাস হাফ, এলসিএম করলে 6 দাঁড়াচ্ছে, তাই তো? এ ভাই 6 দাঁড়াচ্ছে, এখানে 2 হচ্ছে, 6 হচ্ছে, 3 হচ্ছে, 11/6 হচ্ছে। তোর কত হচ্ছে? ব্যাস মিটে গেল, 11/6। এসে করে নে ভালোভাবে করে নে, তাদের ভুল এসে করে নে। তুই করলি? অ্যান্সার গুলো বক্স করবি, অ্যান্সারই খুঁজে পাচ্ছি না। অ্যান্সার গুলো বক্স কর। ডেসিমালে করতে পারিস, নাও করতে পারিস, ডাজন্ট ম্যাটার, কোশ্চেনে চাইলে করতে করে দিবি। এইভাবেই কর, মেন সার্কিট, ডায়াগ্রাম পাশে ক্যালকুলেশন। সার্কিট কিন্তু ড্র করবি। ঠিক আছে, বক্স কর, অ্যান্সারটা বক্স কর। মেন সার্কিট হলো, আচ্ছা এখানে দেখ, এই দুজন সিরিজ, এরা পুরোটা সিরিজ, এরা প্যারালাল, তিনটে ক্যালকুলেশন একসাথে হবে, বুঝলি খুকি? সিরিজ, প্যারালাল, সিরিজ। হ্যাঁ না কিছু বল। তাহলে এখানে ড্র করছি পরে, ফার্স্টে R1 এইদিকে নেই, তিনটের নিচে সিরিজ করছি, কত করে আছে? এক এক করে আছে, তাহলে 1 + 1 + 1 3 ওহম। ওপরটাকে দুটো আছে প্যারালাল, তাহলে 1 × 1/1 + 1, তাহলে হাফ হয়ে যাবে। R3 আছে, R3 কত? এখানে 1 + 1, 1 + 1 2 হয়ে গেল। আচ্ছা এখানে আগে একজন আছে, এখানে এ নাম দিলাম, ব্রাঞ্চ হলো, ব্রাঞ্চের ওপরে একজন আছে, এখানে 1, এখানে 1, এগুলো হাত দিইনি। নিচেরটা 3 হয়ে গেছে, নিচেরটা 3 করলাম। এইখানে কত যেন হাফ হয়েছে, এখানে হাফ হলো, সার্কিট ক্লোজ। এখানে আবার একটা গিয়ে বি, এখানে কত হলো? এখানে কত যেন 2 হয়েছে। ক্যালকুলেশনের সময় কিন্তু ইউনিট মাস্ট, তাই এসছে। এবার তো আরামসে হয়ে যাবে, এটা তো মুখে মুখে হয়ে যাবে, যেগুলো মুখে মুখে হয়ে যাবে সেগুলো দেখানোর দরকার নেই। 1 + 1/2, 3/2, নিচে আছে 3, এটা 2 আছে, নিচে আছে 3, ওর ক্যালকুলেশন নিচের নামটা এখানে ক্যালকুলেশন শো কর। R3 হয়ে গেছে, R4 প্রগতি দেখছিস, দুটো প্যারালাল, this into this plus this, 3/2 into 3 by 3/2 plus 3, শর্টকাট। ওকে, কত হবে এটা? দেখ 3 থেকে 9/2, 9/2 হবে, এখান থেকে 2টা তো ঘুরে উপরে যাবে, তারপর 3 to 6 plus 9, এটা আসছে কি 1 আসছে? হুম, 1 আসছে তো। কি করলাম বুঝতে পারলি? 339/2, এখানে 2টা এলসিএম হবে, তো এলসিএম হয়ে ঘুরে উপরে যাবে, 2, 3 2 6, 6 + 3 9,
তাহলে আর 4 1 ওহম, তাহলে এটা 1 হয়ে গেল। এটা কত ছিল? 1 ছিল, তাহলে 1 আছে, আবার 1 আছে, আবার 2 আছে। বাহ 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 বাহ, ভেরি ইজি সাম তো, শানদার, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। আমিরা কত আসছে? 5। ও 4, यस सही बताया आपने, यस তোদের ভুল হতে পারে। यस 4, তাহলে আর ইকুইভ্যালেন্ট 4 ওহম, ব্যাস আকাশ। বুঝলা? ম্যাথ তো করেনি মনে হচ্ছে, 4.5 হয়ে আছে কি করে? দেখ প্রসেসটা দেখ। না, লাস্টেরটা ভুল হচ্ছে। 1 ওহম, 1.5, 1, না ভুল হচ্ছে ওটা। এটা বুঝতে পেরেছিস তো স্টেপটা? আমার মনে হয় এখানে ক্যালকুলেশনটা ভুল করেছিস। 3/3, 9/2, এই 2টা ঘুরে উপরে যাবে। এলসিএম করলে 3 দুগুণে 6, 6 + 3 9। ভালো করে নে, ওখানে হবে না, ভালো করে নে, এখানে করলে মনে থাকবে। বল তোদের আর কোনো ডাউট? শর্ট কোশ্চেন শিটের ডিসপারশন কারেন্টের সব পড়েছিস তো? সব মনে আছে তো? বাস, বিশাল ব্যাপার তো। তোদের কোথায় ডিপিএস মেগা সিটি? ও ভাবানস, আচ্ছা আচ্ছা আচ্ছা। 9 থেকে 10-এ কেমন মার্কস ছিল সায়েন্সে? আচ্ছা, মানে 100-এ হিসাব হয় না? 100 ওরা 10 মার্কস থাকে পিরিয়ডিক টেস্ট মানে ইউনিট টেস্টের জন্য, আর বাকি 10 মার্কস প্রজেক্ট আর কপি। সব মিলিয়ে কত হচ্ছে? সব মিলিয়ে আমার 90। আর ওখানে হচ্ছে 77। ওখানে 10 10 দিয়ে দিয়েছে তোমার। এত জোরে বললি শুনতেই পেলাম না। ভুলে গেছো, 90-র ওপরে না নিচে? উপরেই ছিল, আর ওখানে 70-র ওপরেই ছিল। তবে খেয়াল রেখে একটা জিনিস, ক্লাস 10-এ এত মার্কস পাচ্ছিস বলে বেশি ওভারওয়েলমিং হয়ে যাস না, কারণ এগুলো কিচ্ছু নেই। শেখার জায়গাটা বেসিকটা এখন খুব ভালো করে ক্লিয়ার লাগছে, যেটা করে, কারণ সিবিএসসি সিলেবাস তুইও জানিস, আমরাও জানি, একদম ফাও সিলেবাস। সেই জন্য যতটা পারবি বেসিক্সগুলো, ছোটো ছোটো জিনিসগুলো ক্লিয়ার রাখ, যেটা যদি পরে সায়েন্স নিস বড় বেস তৈরি করবে। সমঝা? তোদের কার কি নেওয়ার ইচ্ছা তোর, মানে পরবর্তীকালে? সায়েন্স, সায়েন্স নিবি না? ও, তুই স্ট্রিম তো ভেবেছিস, কি স্ট্রিম চুজ করবি এরকম কিছু তোমার? হুম হুম, সব একজন ডাকলে সবাই ডাকে। অলরাইট, বল আর কোনো ডাউট ফাউট থাকলে বল, কিছু থাকলে বল, ক্লাস শেষ করবো আজকে, নোটস দিবি। ঠিক আছে, চলো আজকে কারে আমি এই পার সমাপ্ত। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ।